স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। সেনাবাহিনীর প্রতি আস্থা আছে, তবে তাদেরকে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন নেতারা। আলাদা এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে নতুন করে আর কখনো আওয়ামী লীগকে দাঁড়াতে দেয়া হবে না। আওয়ামী লীগের রাজনীতি এবং নিবন্ধন বাতিলের দাবিতে শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে শেখ হাসিনাকে বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া হবে না জানিয়ে নেতারা বলেন, সেনাবাহিনীকে ব্যবহার করে কেউ যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। এদিকে বকশীবাজারে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে পার্টির আহ্বায়ক বলেছেন, আওয়ামী লীগকে কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এর আগে সকালে বাংলা মোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের প্রার্থীর সর্বনিম্ন বয়স 23 আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে বলে জানানো হয়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে সোশ্যাল মিডিয়া হাসনাত আব্দুল্লাহর পোস্ট দেয়া উচিত হয়নি, এছাড়া তার শিষ্টাচার বর্জিত, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সাথে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে। শনিবার বিকেলে নগরীর একটি কনভেনশন হলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইফতারের আগে সাংবাদিকদের প্রশ্নে সোশ্যাল মিডিয়াতে পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পোস্ট নিয়ে কথা বলেন। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সাথে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দিবে, তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে। এদিকে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন পার্টির কয়েকজন নেতাকর্মী। ইফতার শেষে দলটির বিক্ষুব্ধ বেশ কিছু নেতাকর্মী হলের বাইরে এসে বিক্ষোভ মিছিল করে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গণতান্ত্রিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ে জনসম্মুখে বিতর্ক না করার আহ্বানও জানান তিনি। সন্ধ্যায় রংপুরে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। দেশের অর্ধেক বাসিন্দা ও বৈধ রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু হতে পারে না বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জানান, ঢাকায় গেলেই তাকে গ্রেপ্তার করা হবে এমন ফোন কলে ভীত নন বলেও জানান জিএম কাদের। ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায়, সেগুলোকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয়। যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়ার কোনো কিছুই সংস্কার নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে 12 দলীয় জোট আয়োজিত রাজধানীতে 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। আর গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের
রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাব অযৌক্তিক। রাজনৈতিক দল ও সুশীল সমাজের সম্মানে রাজধানীতে ইফতারের আয়োজন করে 12 দলীয় জোট, যেখানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান, রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশের মানুষ গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার। রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির মহাসচিব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। অপরদিকে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই আইন হওয়া প্রয়োজন। মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। মানুষের কথা বলার স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে সেখানে যদি মালিকের কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে যোগ দিয়ে আমির খসরু বলেন, তারেক রহমান বারবার বলেছেন শেখ হাসিনা সহ গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আগে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই। তারপরও একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এদিকে জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারের মধ্য দিয়ে। আমরা এখন একটা ক্রান্তিকাল এখন পার করেছি। হাসিনাকে বিদায় দেওয়ার পর বা হাসিনা চলে যাওয়ার পর আমরা যে খুব স্বাধীন হয়ে গেছি, এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলছি, প্রকৃতপক্ষে এখন স্বাধীন হতে পারি না। বাংলাদেশের নির্বাচন না হতে পারলে মনে হয় তারা খুব খুশি। বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারলে বাংলাদেশের মানুষের মালিকানা যদি টিকিয়ে রাখতে হয়, সেই প্রক্রিয়া যাতে শুরু না হয়। মিয়ানমার থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে 4 জন নিহত হয়েছে, নিখোঁজ আরও অনেকে। টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, শুক্রবার মধ্যরাতে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশের সময় শাহপুরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় 25 রোহিঙ্গাকে উদ্ধার করে। উদ্ধারের সময় এক বিজিবি সদস্য নিখোঁজ হন। এ সময় নিখোঁজ হয় আরও বেশ কয়েকজন। পরে শনিবার সন্ধ্যায় শাহপুরীর দ্বীপ ও দমদমিয়ায় নাফ নদীর মোহনায় এক শিশু ও 3 নারীর মরদেহ ভেসে ওঠে। নিখোঁজ বিজিবি সদস্য সহ বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ রাসেল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বজনরা জানান, শনিবার সকালে সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকায় শ্বশুর বাড়ি থেকে রাসেলকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে তাকে কচ্ছপিয়া এলাকার পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও ছাত্রদল নেতা সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। দুপুর উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটে স্কুল অ্যান্ড কলেজে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের সমর্থকরা শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্তত 10 জন আহত হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আশিক নামে এক যুবকের মৃত্যু হয়। হোসেনপুর কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পাশাপাশি শিল্প মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএম এর সদস্য ও চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল। শনিবার রাজধানীর উত্তরা ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবি এর ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। এ সময় 2030 সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বাইং হাউস ও পোশাক কারখানা মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন বিজিবি এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। শুধু এটা বলে আমরা খালাস হয়ে যাই, আর আমাদেরকে সবাই পেয়ে বসছে। এখন মুষ্টিমেয় কয়জন শ্রমিকের জন্য তো বৃহত্তম কোম্পানি বন্ধ করতে পারবো না। যদি এই 100-150 লোক আমরা আইনের হাতে যদি তুলে দিই, এটাতে আমাদের অনেক বড় সমস্যা হবে না। আমরা এদেরকে আইনের হাতে তুলে দিব, আইন তাদের ব্যবস্থা নিবে। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। সিলেটের ঈদ বাজার জমে উঠেছে পুরোপুরি। দম ফেলা ফুরসত নেই বিক্রেতাদের। নানা বয়সী ক্রেতার আনাগোনায় মুখরিত বাজার ও শপিং মল। যদিও পণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা হতাশা থাকলেও চাঁদরাত পর্যন্ত জমজমাট ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রশাসন বলছে, ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেটের অভিজাত শপিং মল কিংবা সাদামাটার দোকানপাট, কোথাও ব্যস্ততার কমতি নেই। শহরের পাশাপাশি দূরদূরান্তের ক্রেতারাও আসছেন পরিবার পরিজন নিয়ে। নারী পুরুষ কিংবা শিশু, পোশাক, প্রসাধনী ও ফুটওয়্যারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। পণ্যের মানকে প্রাধান্য দিলেও দাম বেশি বলছেন ক্রেতারা। বাজার তো জমজমাট, প্রাইসও জমজমাট। দেখতেছি এখনো সবকিছু এখনো দেখা হয় নাই, যদি ভালো লাগে তাহলে কিনবো। বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় পোশাকের পাশাপাশি বেড়েছে পাকিস্তানি ড্রেসের কদর। পোশাক প্রসাধনী দুটিরই কালেকশন বেশি। প্রত্যাশা অনুযায়ী তাই বিক্রির আশাও করছেন ব্যবসায়ীরা। দর্শকদের পর থেকে একটু ভিড়, আনাগোনা, কাস্টমারদের আনাগোনা হয়েছে। হ্যাঁ, আর সেল ভালোই হচ্ছে, খারাপ না। এদিকে প্রায় ভোর পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকায় সার্বিক নিরাপত্তা নিয়ে বাড়তি আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। সবাই আসলে নিরাপদে শপিং করবে, এইটার জন্য আসলে আমাদের অনেকগুলা পদক্ষেপ আমরা নিছি। আমাদের সিকিউরিটি ব্যবস্থা, পুলিশ প্রশাসনের টিম থাকতেছে আমাদের কুমারপাড়ায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাজধানী মোহাম্মদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রায়েরবাজার খেলার মাঠে 1000 শ্রমজীবী মানুষের জন্য ইফতারের আয়োজন করেন মোহাম্মদপুর থানা শ্রমিক দল। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর 34 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ ও মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী কাউসার পিন্টু। রাজধানীর আদাবরে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আল মানার ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার আদাবর বাজারের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল মানার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার আবু খলদুন আল মাহমুদ। এছাড়া ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক শারমিন ইসলাম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও অংশ নেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরেই সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করছে আল মানার ফাউন্ডেশন। মানুষের ঈদ আনন্দকে পরিপূর্ণতা দিতে এই উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখার কথা জানান তারা। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ার প্রতিযোগী মোহাম্মদ জাকি এতে চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ হয়েছেন ইয়েমেনের মোহাম্মদ বালিগ সাইদ আব্দুল গাফার আলী। জাতীয় পর্যায়ে প্রথম ইরশাদুল আলম।
শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নেন 10,000 প্রতিযোগী, আর আন্তর্জাতিক পর্যায় থেকে প্রতিযোগী ছিলেন 17টি দেশের। প্রধান অতিথির বক্তব্যে জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক এই আয়োজনের প্রশংসা করেন। শিক্ষা ও চিকিৎসায় দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে রাজধানীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা ও মানব সেবায় সুনাম কুড়িয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠান। 2000 সালে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটিতে বর্তমানে 823 জন শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য সুসজ্জিত ভবন, লাইব্রেরি, ল্যাবরেটরি ও অভিজ্ঞ শিক্ষক সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। এদিকে 650 শয্যার হাসপাতালে আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রহরী বিভাগে প্রতিদিন কয়েক হাজার রোগী সেবা নিতে পারছে স্বল্প খরচে। এছাড়া মোবাইল ক্লিনিকের মাধ্যমেও দেয়া হয় চিকিৎসা। রাজধানীর উত্তরায় সোনারগাঁও জনপথ রোডে ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে দেশের অন্যতম জনপ্রিয় জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। কোম্পানিটির এমডি শামীম কবির শোরুমটির উদ্বোধন করেন। উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের সিইও আমিনুল ইসলাম, জিএম ওয়াহিদুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও দর্শকরা। বর্তমান প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। নতুন ফ্ল্যাগশিপ শোরুমের স্টেপ ফুটওয়্যারের সর্বশেষ ডিজাইনের সব কালেকশন প্রদর্শিত হচ্ছে, যেখানে সব বয়সী নারী, পুরুষ ও বাচ্চাদের জন্য নান্দনিক সব জুতার কালেকশন থাকবে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।